একজন তুষার বলুন, তাদেরকে একজন একজন করে যদি আপনি প্রতীকী অর্থে ধরুন, শরীফুজ্জামান শরীফ যেটা বলেছেন আমি তারই সূত্র ধরে বলছি যে আজকে এনসিপির যতগুলো অপরাধ যত কিছুতে ওরা ধরা পড়ছে, আমরা কোনোটারই বিচার হতে আমরা দেখছি না। খানের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা যে এনসিপির নেতাদেরকে দেখলাম হেফাজতের প্রোগ্রামে গিয়ে সংহতি প্রকাশ করতে, যে এনসিপি কে দেখলাম সেই হেফাজতের অনুষ্ঠানে নারী নেত্রীদেরকে তীব্র ভাষায় গালাগালি করতে, তাদের সঙ্গে গিয়ে আবার সংহতি প্রকাশ করে। আমরা এই এনসিপির নেত্রী সামান্থাকে দেখলাম নারীরা কি পোশাক পরবে তা নিয়ে কমিটি গঠন করতে বলে। আপনার কি মনে হয় এই এনসিপি আপনাদের স্বপ্ন পূরণ করতে পারছে? ধন্যবাদ সুলতানা। এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে যখন রাজু ভাস্কর্যের সামনে শাড়ি পরা প্রতীকী নারীর কাপড় খুলে বিবস্ত্র করে লাঞ্ছিত করে উল্লাস প্রকাশ করা হয়, এতগুলো নারী উপদেষ্টা কারো কোনো প্রতিবাদ দেখলেন না। মহিলা পরিষদ আজকে বেগম সুফিয়া কামালের 155তম জন্মদিন, আমি স্যালিউট জানাই জননী সাহসিকাকে, যার শেষ যাত্রায় আমরা ছিলাম, আমার মা তার সরাসরি শিষ্য। তার যে ভূমিকা আমরা দেখতে পেয়েছি শৈশব, হ্যাঁ, তিনি তার বার্ধক্যের শরীরেও আজকে যদি বেঁচে থাকতেন আজকে তিনি রাজপথে থাকতেন। কোথায় নারী সংগঠনগুলো, কোথায় মহিলা পরিষদ, 55 বছরের সংগঠনের ভূমিকা কোথায়? প্রত্যেকে প্রশ্নবিদ্ধ। আজকে এই যে ধরুন একজন হাসনাত আব্দুল্লাহ বলুন, একজন তুষার বলুন, তাদেরকে একজন একজন করে যদি আপনি প্রতীকী অর্থে ধরুন, শরীফুজ্জামান শরীফ যেটা বলেছেন আমি তারই সূত্র ধরে বলছি যে আজকে এনসিপির যতগুলো অপরাধ যত কিছুতে ওরা ধরা পড়ছে, আমরা কোনোটারই বিচার হতে আমরা দেখছি না। এবং এই যে এত বড় ঘটনা রাজু ভাস্কর যে এইভাবে একটা নারীকে একটা সমাজে, ধর্মে কি বলে, ইসলামে মায়ের পায়ের নিচে বেহেশত বলা হয়েছে, নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, সেই ধর্মকে ব্যবহার করে বিকৃতি, যৌন বিকৃতি, চারিত্রিক বিকৃতি, সামাজিক বিকৃতি, সেটাকে প্রাতিষ্ঠানিকভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে, বাধ্য হচ্ছে বলতে। এবং সেই প্রমোট করার সঙ্গে রয়েছে আমাদের সেই তথাকথিত নারী নেত্রীরা। আমি সত্যি সত্যি খুবই বেদনাহত যে তাদের সক্রিয় ভূমিকা, প্রতিবাদী ভূমিকা দেখতে পাচ্ছি না। একজন নারী সাংবাদিককে যখন গণধর্ষণ করা হলো তখন তারা বেশ কয়েকদিন পরে একটা বিবৃতি দিয়েছিলেন, একই সঙ্গে আর্টিকেল 91 ওখানে একটা বিবৃতি দিয়েছিল, একজন নারী সাংবাদিককে গণধর্ষণ করা হয়েছে। একজন ভিক্ষুককে, রাস্তার একজন নারী ভিক্ষুককে ধর্ষণ করে প্রকাশ্যে বীর দর্পরা ভাইরাল করেছিল। সেই ধারাবাহিকতায় আজকে সংগঠনে যে নারীরা আছে, এই যে শ্রদ্ধাবোধটা, আমার পরিবারের নারীকে সম্মান করব, আমার সমাজের নারীকে সম্মান করব, কর্মক্ষেত্রে সম্মান করব। আপনি যে প্রশ্নটা তুললেন যে হেফাজতের সাথে যে একাত্মতা হলো, যে হেফাজত নারীকে, যে হেফাজতের প্রধান শফি, আল্লামা শফি বলেছিলেন নারীকে দেখলে তেঁতুলের মতো জিভে লালা আসে। তার নিন্দা জানিয়েছিলেন শেখ হাসিনা, তখন তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন এই যে একটা বৃদ্ধ লোক, একেবারে শতবর্ষী, আক্ষরিক অর্থে শতবর্ষী, তিনি যখন লক্ষ লক্ষ লোকের সমাবেশে বলেন যে একজন নারীকে দেখলে তেঁতুলের মতো, সেই জায়গাতে, প্রতিবাদী জায়গায় তিনি থেকে পরে দেখা গেল তিনি কৌমি মাতা হয়েছেন। এই যে ধর্ম ব্যবসা, ধর্মান্ধতার সাথে নারীর যে সম্মানটা, নারী যে একজন মানুষ, নারীর প্রতি শ্রদ্ধাবোধ, 10 মাস 10 দিন পেটে ধরে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, সেই সন্তানের কাছে যদি মা শ্রদ্ধার জায়গায় না থাকেন, বোন শ্রদ্ধার জায়গায় না থাকে, সহযোদ্ধা, সহকর্মী একটা অশ্লীল ভাষা বলার সময় একবার চিন্তাতেও আসছে না এই ধরনের প্রকাশ্যে শাড়ি পরিয়ে প্রতীকী অর্থে, এটা কোনো বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ করতে পারে না। কতটা বিকৃতি ছড়িয়ে গেল এবং কতটা বিকৃতিকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে, সেটার দায় আপনি এনসিপি কে কতটুকু দিবেন?
অবভিয়াসলি এনসিপি সর্বোচ্চ ক্ষমতাশালী এখন রাষ্ট্রীয়ভাবে তৈরি সংগঠন। ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি যে সংগঠনের প্রতিষ্ঠাতা এক অর্থে, তার ক্ষমতায় ওরা ক্ষমতা পেয়েছে। তাহলে তারা যখন এই এতদিন ধরে, এবং এটা ভাইরাল পর্দে, যেখানে নাহিদকে বলেছে একটি ভিকটিম, একজন ভিকটিম নাহিদকে বলেছেন, এবং সেই অডিও পরদিন ভাইরাল হওয়ার পেছনে এদের দলের লোকেরাই জড়িত। তাহলে তারা তো প্রথমেই সেটাকে স্টপ করা উচিত ছিল, অন্তত পক্ষে তাদের নিরাপত্তা যদি চিন্তা করে। আপনি জানেন যে প্রত্যেকটা মাদ্রাসাতে শিশুদের এবিউজ করা হয়, ছেলেদেরকেও এবিউজ করা হয়। তাহলে ধর্ম শিক্ষা সুশিক্ষা না হয়ে যখন বিকৃতি শিক্ষাটা ছড়িয়ে যাচ্ছে, এই সমাজ তো ওনারা নিজেরা কি এড়াতে পারবেন? নাহিদ নিজে সেই বিকৃতি থেকে বাঁচবেন কি? অথবা সেই নারী উপদেষ্টাদের প্রতি সম্মান জানিয়েই বলছি, মহিলা পরিষদ নেত্রীদের প্রতি সম্মান জানিয়েই বলছি, তারা কেউ কি কখনো ভাবছেন যে আপনার মন্দিরে আগুন লাগলে, মসজিদে আগুন লাগলে, আপনার এলাকায় আগুন লাগলে যেমন মন্দির রক্ষা পায় না, মসজিদ রক্ষা পায় না, এই যে একজন ইসরাফিল, এই যে একজন আমার যে বোন কথা বলল যে নীলা ইসরাফিল, এবং তার আগে তাসনুভা জামিন যুগ্ম কনভেনার ছিলেন, জয়েন্ট কনভেনার ছিলেন সংগঠনের এনসিপিতে, তাকে হ্যারাস করা হয়েছে। একের পর এক কিন্তু আরো অনেক চলছে, আমরা জানছি না, কিছু জানছি প্রকাশ হচ্ছে না। তাহলে আরেকটা জিনিস আপনাকে স্মরণ করাতে চাইছি, আমি কমিউনিস্ট পার্টিতে, আমি নামটা বলছি না, একজন নারীকে হ্যারাস করা হয়েছিল, অবস্থান ধর্মঘট হয়েছিল। কেন? যে পার্টি, যে রাজনৈতিক দল নারী অধিকারের কথা বলে, মার্কস এঙ্গেলস লেনিনের কথা বলে, তাহলে যারা দেশের রাজনীতির কথা বলবে, সমাজের অবক্ষয় থেকে সমাজকে মুক্ত করার কথা বলবে, সেই সংগঠনে যখন নারীর প্রতি নিগ্রহ হবার পর বিচার হতে একজন নারীকে রাজপথে আসতে হয়, একজন নারীকে প্রকাশ্যে আসতে হয়, তাহলে আমাদের সমাজটাকে তো আমরা কি করে মুক্ত করব? জি জি, শরীফুজ্জামান, আমরা ধরেন আহ্বায়ক কমিটি, মানে এনসিপির যে আহ্বায়ক কমিটি, সেই কমিটিতে দেখছি মাত্র 3% নারী। অথচ এই আন্দোলনের সময় আমরা অর্ধেকেরও বেশি নারী দেখেছিলাম, ইন আ সেন্স যে একদম সম্মুখ সারিতে ছিল নারীরা। একে একে দেখলাম তারা সেরকম ভাবে নেই, 2-1 আছে, এখন সেটি 3%। এরকম এইরকম সময়ে এরকম একটা আন্দোলন অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংগঠন এসেছে, তাদের নারীদের অংশগ্রহণ অন্তত ওই আমি তো আশা করি যে ইলেকশন কমিশন যেমন 33% গঠনতন্ত্রে থাকতে হবে, যে বাধ্যবাধকতা আইন ইলেকশন কমিশনের আছে, তো এনসিপিতে এটা অন্তত 50% থাকা উচিত ছিল, কি বলেন? সেখানে তারা মাত্র 3%। ধন্যবাদ। রাজনৈতিক দলগুলো যেভাবে গঠিত হয় তার ম্যান পাওয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে রাজনীতিতে নারীর অংশগ্রহণের মাত্রাটা আমাদের প্রত্যাশিত না। নানা রকমের চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জের কারণে অনেকেই তার ইচ্ছা থাকার পরেও রাজনীতিতে যুক্ত হতে পারেন না। 33% নারীকে জায়গা দেওয়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে। অনেক রাজনৈতিক দল তার অবয়বটা এতই ছোট যে তারা চাইলেও এই জায়গাটায় নারীকে নিয়ে আসতে পারেন না। তার আপনি অন্য রাজনৈতিক দলের কথা বাদ দেন, কারণটা হচ্ছে রাজনৈতিক দল অনেক ঝামেলা আছে, ওকে ফাইন, আপনি ওগুলি বাদ দেন, কিন্তু এটা তো নতুন রাজনৈতিক দল, এবং এখানে আমরা অনেক নারীকে দেখলাম মানে সামনের সারিতে থাকতে, রাইট? আচ্ছা, প্রথমত এই জায়গাটায় যদি এনসিপির কেউ থাকতো, যেহেতু আমি এনসিপি করি না, আমাদের 3 জনের কেউই এনসিপি করেন না, সুতরাং এনসিপির কেউ থাকলে তার কাছ থেকে এই ব্যাখ্যাটা জানাটা ভালো হতো। আমরা
দূর থেকে কাশবন দেখে বিশ্লেষণ করাটা। আমি আসি একটা জায়গায়, জি সুমিকা, কাশবন দেখে আমি আপনার কাছে আসছি সুমিকা, আমি কারণ এই বিষয়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কারণ সেই 15 বছর আগে 33% নারীদের অংশগ্রহণ করার কথা বলা হয়েছিল, গঠনতন্ত্রে থাকতে হবে, রাইট? নির্বাচন কমিশন গড়েছিল, আজও সেটি পূরণ হলো না। এমনকি এই সদ্য গঠিত এনসিপি যারা নতুনদের সমারোহে, বৈষম্য বিরোধী কথা যারা বলেছে, হ্যাঁ, তারা কেমন করে এতটা পুরুষতান্ত্রিক হলো? এখানে সুলতানা, আপনিও পেশাদার সাংবাদিক, মাঠে মাঠে সাংবাদিকতা করা, আমিও তৃণমূলের সাংবাদিকতা করে আসা, আমরা কাছে থেকে দেখেছি। এবং এই আন্দোলনে যখন তারা সংগঠিত হচ্ছে, আমি জুলাই আগস্ট সেপ্টেম্বর চোখের সামনে দেখা, এই জায়গাটাই আমি বলতে চাইছিলাম যে এখানে কি এনসিপি গঠনের ক্ষেত্রে কাদেরকে আনা হয়েছে, কাদেরকে নিয়ে এনসিপি গঠিত হয়েছে? রাজনৈতিক সংগঠন বলতে রাজনৈতিক পড়ালেখা বলুন, রাজনৈতিক দূরদর্শিতা বলুন, অথবা দেশের সংবিধানকে সম্মান করা, দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান করা, দেশের জাতির পিতাকে সম্মান করা, যে কোনো দেশকে ভালোবাসলে, আমি সরি টু সে, সব সম্মান রেখে আমি, নীলা ইসরাফিল বলেছে তার সহযোদ্ধারা দেশকে ভালোবাসে। আমি যদি সেই প্রশ্নে আসি, মানুষ কি মনে করছে এনসিপির কর্মীরা, এনসিপির নেতারা দেশকে ভালোবাসে? যদি ভালোবাসতেন তারা দেশের সংবিধানকে সম্মান করতেন, দেশের যে সংবিধানে নারীর মানবাধিকারকে সম্মান দেওয়া হয়েছে, যে সংবিধানকে মানুষের অধিকারকে সম্মান দেওয়া হয়েছে, যে সংবিধানে আপনার 4টা মূলনীতির মধ্যে আপনার খাদ্যের অধিকার বলুন, স্বাস্থ্যের অধিকার বলুন, মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার বলুন, এবং অন্যের মতকে সম্মান করার অধিকার বলুন, যে সংগঠনকে তৈরি করা হয়েছে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করে হোক বা নিষিদ্ধ ঘোষণা করে হোক, বিলুপ্ত করার একটি হঠকারী সিদ্ধান্ত এবং ধ্বংসাত্মক সিদ্ধান্ত, যা কখনো বাস্তবে সম্ভব না, তারাও জানে। তাহলে আমি বলছি আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, এবং অন্যান্য বাম রাজনৈতিক দলও যারা আছে, আমার কথা হলো, আমি যদি পরধর্ম, পরমত এবং ডিফারেন্ট জেন্ডার সেন্সিটিভনেস বলতে যেটা বোঝে, জেন্ডার রেসপেক্টফুলনেস বলতে যেটা বোঝায়, সেই শ্রদ্ধাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধই আমার থাকবে না, তবে তো সেটা কোনো সংগঠনই, সামাজিক সংগঠনই হতে পারে না, সেই জায়গায় রাজনৈতিক সংগঠন তো হতে পারে না। সেই কারণেই আমরা বারবার যে ভয়ঙ্কর অবস্থানে আমরা এনসিপি নেতাদের দেখতে পাচ্ছি, নারী বিদ্বেষ, নারীর প্রতি নিগ্রহ, তারা যে ভয়ঙ্কর নিগৃহীত হচ্ছে নারীরা ওখানে, যে এতগুলো নারী আপনি দেখেছেন, আপনি বাঁধনের নিগ্রহ দেখেছেন, যে বাঁধন সামনের সারিতে ছিল, অভিনেত্রী পরী সহ মাহিয়া মাহি, তিনি গেছেন একটি শোরুম উদ্বোধন করতে, সেখানে তাকে হেনস্থা করা হলো। তাহলে কোথায় তাদের শ্রদ্ধাবোধ, কোথায় তাদের দায়িত্বশীলতা? যার সামান্যতম, যে কোনোভাবে একজন নারীকে সহ্যই করতে পারছে না, কোনো পদে সহ্য করতে পারছে না। আজকে আপনি দেখেছেন কিনা তথ্য আপা জাতীয় নারী সংস্থা যেটা ছিল, তথ্য আপা, যেটা দিয়ে মেয়েরা ফোন করে, তার অনেক মেয়ে বাইরে বেরোতে পারে না অসুস্থতার কারণে, সঙ্গে সঙ্গে কোনো ডাক্তার, অনেকগুলো ডাক্তার ফিক্স থাকতো, সে তার শারীরিক বা কোনো সংকট, স্বাস্থ্য সমস্যার সমাধান পেত। সরকার তথ্য আপা বন্ধ করে দিয়েছে, নারীর ক্ষমতায়ন বিলুপ্ত করে দিয়েছে। ওরা দেখতে পাচ্ছে সত্যি সত্যি রাষ্ট্রীয় সিদ্ধান্তে, রাষ্ট্রীয় নীতি নির্ধারকেরা নীতি নির্ধারণীতে নারীর প্রতি সকল প্রকার বৈষম্যমূলক, নারীর প্রতি নিপীড়নমূলক এবং নারীর ক্ষমতায়ন বিলুপ্ত করার প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। তাহলে আমি বলবো মূর্খ, এই মূর্খ নেতারা, সো কল্ড লিডাররা, যাদের বেসিক নেই, তাদের পড়ালেখা কতটুকু আছে, পড়ালেখা আপনার সার্টিফিকেটধারী পড়ালেখা, সে নাকি ধারণ করেছে পড়াটা, সে এসএসসি হোক, ম্যাট্রিক পাস করলেও তাকে ধারণ করতে হবে সে কতটুকু পড়েছে। এসএসসি, এইচএসসি বলুন, গ্রাজুয়েশন বলুন, মাস্টার্স বলুন, নারী শিক্ষা আমরা তো একেবারে প্রাইমারি লেভেল থেকেই আমরা পড়ে এসেছি। আপনি, আমি, শরীফুজ্জামান,
শরীফ আমরা পড়ে এসেছি, বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ বলেন, সম্মানবোধ, শিক্ষকের প্রতি। এখানে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা, জুতার মালা পরানো, প্রতিটা কিছু যখন এখানে সাহসিকতার বীরত্বের বিষয় হয়ে যায়, সেখানে একজন নারীকে তো সম্মান করবেই না। যেখানে মুক্তিযুদ্ধে নারী পুরুষ সমানভাবে সম্মুখ সমরে অংশ নিয়েছে এবং সংবিধানে নারী পুরুষের সমানাধিকার লেখা আছে আমাদের। শরীফুজ্জামান শরীফের সাথে একাত্ম হয়ে তার ধারাবাহিকতাতে আমি বলছি আপনার প্রশ্নের উত্তরে, হেফাজতের মতো একটা জঙ্গি সংগঠন, নিষিদ্ধ হয়েছিল যে জঙ্গি সংগঠন, যাদের নেতারা নারীদেরকে প্রতি মুহূর্তে প্রতিটা বক্তব্যে অবমাননা করেছে, মানুষকে ধর্মোন্মাদ বানিয়ে দিচ্ছে, তাদেরকে দমন না করে, পারস্পরিক সম্মানবোধ না করে, একজন ডাক্তারও তো তার জায়গায় কাজ করতে পারছে না। কদিন আগেই আপনি দেখেছেন একজন ডাক্তারকে গলায় গামছা পেঁচানো বা ওড়না পেঁচানো পেয়েছে, বলছে আত্মহত্যা। আদৌ মেরে ফেলেছে, ধর্ষণ করে না আত্মহত্যা করেছে? একটা 13 বছরের মেয়ে, সে পুরো হিজাব পরতো, কোরআনে হাফেজ, তাকে গণধর্ষণ করে তার লাশ পাওয়া গেছে। বিচার হয়েছে কি? কারা করেছে? কিচ্ছু হয়নি। তাহলে ওই যে বললাম, মসজিদও রক্ষা পাবে না, মন্দিরও রক্ষা পাবে না। আজকে এনসিপির ভেতরের নেত্রীরা কেউ রক্ষা পাচ্ছে না, নেতারাও রক্ষা পাবে কি? এই প্রশ্নটা উঠে।